থেকে। তো এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তো এখানে আমি ভালো ছিলাম, বাট আরও আমার কিছু ড্রিম ছিল, স্বপ্ন ছিল। প্রবাসে গিয়ে যে আমি আমার যে স্বপ্নগুলো আছে সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে মূলত আমি প্রবাসে যাই। আমি আসলে সর্বপ্রথম ২০২৩ সাল বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ায় অবস্থান করি। তো ক্রোয়েশিয়াতে আমি প্রায় ৪ থেকে ৫ মাস সেখানে আমি অবস্থান করি। তারপরে আমার জীবিকার তাগিদে, উন্নত জীবিকার তাগিদে ওখান থেকে আমি শিফটিং হয়ে ফ্রান্স হয়ে আমি পর্তুগালে বসবাস করি। বাংলাদেশের অনেক লোক ওখানে পর্তুগালে বসবাস করতেছেন। তারা অনেক আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে ওনারা আছেন। প্রবাস জীবন সবসময় সুখের চিত্রময় নয়। সেটি যেমন বাস্তব, সেখানে আমরা প্রবাসীরা কঠিন চ্যালেঞ্জিং নিয়ে আমরা বসবাস করি। একাকিত্ব জীবনযাপন, তারপর কঠিন লাইফ লিড আমাদেরকে করতে হয় সেখানে। আমার জীবনের আসলে একটা চ্যালেঞ্জিং, প্রতিটা মানুষের জীবনে একটা চ্যালেঞ্জিং হয়ে থাকে। যার কারণে সেটি আমি বাংলাদেশের থেকে আমি বেটার অপশন বেছে নিয়েছি, যে হয়তো প্রবাস গেলে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে আমাদের যে একটা এই আশা আকাঙ্ক্ষা থাকে সেটা বাস্তবায়ন করা আমাদের পক্ষে অনেকাংশ সহজ হয়ে যায়। যার কারণে সেটা প্রবাসের রেমিটেন্সটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি সবসময়। বিশেষ করে পরিবার পরিজন, ছেলে মেয়েদেরকে রেখে প্রবাস জীবনে পাড়ি জমানো এটা খুবই কঠিন। তো তারপরে জীবিকার তাগিদে সেখানে যাওয়া, তো সব মিলিয়ে সবকিছু ত্যাগ করি হলো আমাদের যে আশা প্রত্যাশা ছিল যে রেমিটেন্স, তো সেটাই আমাদের একমাত্র ভরসা ছিল, যে এখানে আমরা ইনকাম করতে আসছি, আমাদেরকে এখানে মানিয়ে নিতেই হবে এখানকার সংস্কৃতি, এখানকার জীবনযাপনের সাথে। তো পর্যায়ক্রমে এটা অটোমেটিকলি আমরা ওদের পরিবেশে, কালচারে আমরা আমাদের জীবনের প্রয়োজনে মানিয়ে নিতে আমরা চেষ্টা করি। শুরুতে ভাষা, সংস্কৃতি এবং কাজের পরিবেশ সবকিছুই ছিল নতুন এবং চ্যালেঞ্জে ভরা। আমরা বাংলাদেশে বিশেষ করি আমাদের ভাষা স্কিল খুবই কম। আমরা এখানে দেখেছি হাই এডুকেটেড পার্সনও দেখেছি, আমরা ভালোভাবে, বিশেষ করে আমাদের যে ইংলিশটা আমরা ভালোভাবে কথা বলতে পারতেছি না। এবং ওনাদের যেটা যে ল্যাঙ্গুয়েজটা আছে স্ব দেশে, ওখানকার ওনাদের দেখেছি, আমি পর্তুগালে বসবাস করতেছি, ওখানকার ন্যূনতম একটা ল্যাঙ্গুয়েজ আমার জানা দরকার। আমি প্যারিসে বসবাস করতেছি, আমাদের জানা দরকার। সে জ্ঞানটা যদি আমাদের একটু প্রাথমিকভাবে যদি আমরা সেটা দখল করতে পারি, তাহলে আমাদের কর্মজীবনটা অনেকটা সহজ হয়ে থাকে। সেই সুবাদে আমি নিজেও আমি বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে বিশেষ করে ভাষার জটিলতা, অনেক বেশি ভাষা জটিলতা হয়ে পড়ি। এটাই ছিল সবচেয়ে আমার চ্যালেঞ্জিং। পর্যায়ক্রমে আমি ভাষাগতভাবে জ্ঞান নিতে শুরু করি। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমি বিশেষ করে আমি যেখানে বসবাস করি পর্তুগালে, সেখানে এখন মোটামুটি আমার প্রাথমিকভাবে যেগুলা কমিউনিকেশন প্রয়োজন সেটা আমার এখন জানা আছে। আমি এখন একটা সুপার মার্কেটে কাজ করি। এখন মোটামুটি আমার জন্য অনেকটা কিছুটা সহজ। যত বেশি আমি ভাষাগতভাবে আমি জ্ঞান অর্জন করতে পারবো, ততই আমার জীবন। যুদ্ধে আছি আমরা প্রবাস যাওয়ার জন্য যারা স্বপ্ন দেখি, বিশেষ করে ইউরোপের দেশগুলো যাওয়ার জন্য অনেক ইয়ং জেনারেশনের স্বপ্ন দেখে। তো অবশ্যই আমি সেটা বলবো যে সবাইকে সেটা বৈধ পদ্ধতি অবলম্বন করা উচিত। কারণ এখানে আমি দেখতে পারছি, আমি পর ২ বার প্রবাসে যাওয়ার জন্য যখন ট্রাই করি, ১ম ২ বার আমি দালালের খপ্পরে পড়ি। ৩য় বার আমি ওখান থেকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখান থেকে আমি প্রবাসে পাড়ি দিই। তো এই হিসেবে বলব, যারা এখান থেকে বিশেষ করে কোনো এজেন্সির মাধ্যমে যাই, না জানি না শুনি হয়তো এজেন্সির খপ্পরে পড়ি, বিশেষ করে তাদের অর্থ লেনদেন করা এটা কোনোভাবে বোধগম্য নয়। প্রবাসী মন্ত্রণালয়ের আওতাধীন যে প্রতিষ্ঠানগুলা অ্যাম্বাসিডি নিয়ে কাজ করে, অ্যাম্বাসিডির বিভিন্ন লোকজন, আর ওদের সাথে একটা কমিউনিকেশনের মাধ্যমে একটা সুন্দর একটা পথ বের করে প্রবাসে বিশেষ করে যে ইউরোপের যে ওয়েগুলো আছে সেগুলো পাড়ি জমানো দরকার। তরুণ প্রজন্মের জন্য যে কথাটা থাকবে, আসলে আমরা প্রবাসী ম্যাক্সিমাম এখানে স্কিলও তো অর্জন না করে আমরা প্রবাসে চলে যাই।
আমাদের ভাষা জ্ঞান তো থাকে না, আমরা যে কি কাজ করব, ওখানে গিয়ে কি করব, তো আমাদের সেই স্কিলটা থাকে না। তো তরুণ প্রজন্মের প্রতি যে দাবিটা থাকবে সেটা হচ্ছে ওনারা বিশেষ করে আমরা এখান থেকে ভালো ড্রাইভিং করতে পারি। একটা লাইসেন্স নিয়ে গেলে ন্যূনতম প্রাথমিক, আমরা যে দেশে যাচ্ছি সে দেশে যদি প্রাথমিকভাবে তার ভাষাটা জানা থাকে এবং আমরা সাথে সাথে যদি ভালো একটা কাজের স্কিল নিয়ে যেতে পারি, তাহলে আমরা সহজে ওখানে আমরা যে আশা নিয়ে যাচ্ছি দ্রুত আমরা ওখানে উপকৃত হব। পর্তুগালে বসবাসরত উত্তর আমেরিকার কানাডাতে থাকি। ওখানে আমি প্রায় আজকে ৩৬ বছর হলো কানাডাতে অবস্থান করছি। আমি যখন প্রায় ২৫ বছর আমার বয়স, তখন আমি কানাডাতে যুবক হিসেবে গেছিলাম পড়ালেখার জন্য। প্রথমে যখন গেছি তখন আসলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীনই হতে হয়েছে। প্রথম চ্যালেঞ্জ ছিল যে এটা একটা অন্য দেশের কালচার, অন্য ভাষা, অন্য সংস্কৃতি। যে এক্সপেকটেশন নিয়ে প্রবাসে গেছি, ওখানে গিয়ে দেখি যে সম্পূর্ণ ভিন্ন কালচার, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা, সেগুলাকে সাথে অ্যাডজাস্ট করার জন্য নিজের একটা বড় চ্যালেঞ্জ ছিল। তারপরে ওখানে আমি চাকরি করি বিভিন্ন সংস্থায়। আমি একজন প্রফেশনাল এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। এই পড়াশোনা আমি করেছিলাম এর আগে 1979 থেকে 83-তে অস্ট্রেলিয়ার সিডনি শহরে। ওখানে পড়াশোনার পরে আমি বাংলাদেশে আসি এবং 5 বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একজন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর 89-এ আমি কানাডায় চলে যাই, ওখানে বসবাস করছি। প্রবাস জীবনের অনেক কিছুই ভালো লাগে। ওখানকার নিয়মানুবর্তিতা, মানুষের সময় জ্ঞান, মানুষজন অনেক ভালো, ওখানে অনেক জেনারাস। ওখানকার সমস্ত উন্নত যে ব্যবস্থা, পড়ালেখা, ব্যাংকিং, চাকরির যে সুন্দর ব্যবস্থা, এগুলো আমার সবসময় ভালো লাগে। অনেক কিছু আমার প্যাশন আছে, যেমন একটা প্যাশন হচ্ছে আমার সঙ্গীত চর্চা। আমি নিজে একজন শৌখিন সঙ্গীত শিল্পী, গান শুনি এবং গান আমি ভালোবাসি। সেই সাথে আমার নিজস্ব ধর্মের যে কর্ম, নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, এছাড়াও আমি আমার নিজের শরীর ভালো রাখার জন্য আমি প্রতিদিন ব্যায়াম করি এবং আমি প্রায় সপ্তাহে 4 থেকে 5 দিন ব্যাডমিন্টন খেলি। ওখানে অনেক সুন্দর কমিউনিটি সেন্টার আছে, সেই কমিউনিটি সেন্টারে বিভিন্ন ধরনের খেলাধুলা, কেউ ব্যাডমিন্টন, কেউ টেবিল টেনিস, কেউ পিকেল বল, কেউ বাস্কেটবল, এই ধরনের অনেক ধরনের খেলার সুযোগ সুবিধা সেখানে আছে। তা আমি ব্যাডমিন্টনটাকে খুব পছন্দ করি এবং ওখানে আমি প্রায় সপ্তাহে 4 দিন থেকে 5 দিন ব্যাডমিন্টন খেলি এবং ওখানে অনেক সুন্দর সুন্দর লেক আছে। সেই পার্ক এবং লেকে আমি যাই এবং সবুজ বনানীর মধ্যে গেলে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমি নিজেও এই প্রকৃতিরই একটা অংশ। এইভাবে আমার মোটামুটি, আর ঘরের কাজ তো করতেই হয়। ঘরের সব কাজই তো নিজেদেরকে ওখানে করতে হয় বিদেশে। ভ্যাকুয়াম করা, সবকিছু ক্লিন করা, স্ত্রীকে হেল্প করা, ছেলেমেয়ের দেখা, এই সমস্ত নিয়ে আমার সময় মোটামুটি ভালোই কেটে যাচ্ছে। আর প্রবাস জীবনে থাকলে যে জিনিসটা আমরা বাংলাদেশি হিসেবে সবসময় আমাদের মনে কষ্ট লাগে, সেটা হচ্ছে আমাদের যে প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এটাকে আমরা সবসময় মাটি আর মানুষকে আমরা মিস করি। সেই জন্য প্রবাসী থেকেও আমরা সবসময় দেশের কথা ভাবি, দেশের কালচার আমাদের মধ্যে বজায় রাখার জন্য আমরা নিজেরা এবং আমাদের ছেলে মেয়েদেরকে বাংলা শেখানো, ধর্মীয় সংস্কৃতি জানানো এবং শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি। কষ্টটা হচ্ছে ওইটাই যে আমরা প্রবাসে থেকে আমার জন্মভূমিকে আমি মিস করি খুব। হয়তো অর্থনৈতিক কারণে আমাদেরকে যেতে হয়েছে, লেখাপড়ার কারণে যেতে হয়েছে, কিন্তু এইটা আমাদের ভিতরে থাকে যে আমাদের সেই যে মাটিতে আমরা
পড়ালেখা করেছি, আমাদের বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করেছি, যেখানে গড়ে উঠেছি সেই মাটি আর মানুষকে আমরা মিস করে থাকি। তো উইকেন্ড যখন আসে তখন আমরা আমাদের ফ্যামিলির মধ্যে বসে একসাথে টেলিভিশন দেখি, কোনো সময় খেলা করি, নাতি নাতনিদেরকে সময় দেই, মাঝে মাঝে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি। আমার ছেলের সাথে আমি মাঝে মাঝে ব্যাডমিন্টনও খেলি, আমার জামাইয়ের সাথেও খেলি। তো এইভাবে মোটামুটি সামাজিক যে সেভাবে আমরা মোটামুটি ছেলেমেয়ের সাথে নাতি নাতির সাথে সময়টা ভালোই কাটে ওখানে। তারপরে অন্য বাসায় আমরা উইকেন্ডে বেড়াতে যাই। অনেক বাংলাদেশি আছেন, পারিবারিকভাবে ওনারা আমাদের বন্ধু। তো ওনারা দাওয়াত দিলে আমরা ওখানেও যাই, তো ছেলে মেয়ে নিয়েই। অস্ট্রেলিয়া এবং কানাডাতে বসবাস করছি। প্রথমে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করি, তারপরে তো কানাডাতে প্রায় 36 বছর ধরে আছি। তো অনেক দেশকে আমি খুব মিস করি আসলে। আমার মা বাবাকে আমি মিস করেছি, ওনারা মারা গেছেন। দেশের মাটি, আমার স্কুলের বন্ধু বান্ধব, কলেজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এটা সবসময় আমার মনের ভিতরে থাকে। এবং ওখানে যত ভালোই আমি অবস্থানে থাকি না কেন, যত বড়ই চাকরি করি, সব সময় আমার এই আত্মীয় স্বজন, দেশের মাটি, সংস্কৃতি, এটাকে আমি মিস করে থাকি। ভিতরে ভিতরে আমার এই একটা মানে আবেদন সবসময় থাকে, দেশে কবে যাব, বেড়াবো। তো এইভাবে মোটামুটি আমি আছি এই দুই কালচারের মধ্যে। একদিকে বাংলাদেশি ক্যানাডিয়ান, আরেকদিকে আমি পিওর আমার জন্মভূমি বাংলাদেশি হিসাবে আর কি। বাংলাদেশের মানুষের জন্য আমার ভালোবাসা আছে যথেষ্ট মনের ভিতরে। প্রবাসী যারা থাকেন, আমার মনে হয় প্রায় সবারই মনের মধ্যে বাংলাদেশ এবং বাংলাদেশিদের জন্য তাদের প্রাণ কাঁদে। এই জন্য অনেক সময় আমি দেখি ওই দেশে ওনারা থেকেও গানের চর্চা করেন, সংস্কৃতি চর্চা করেন, বিভিন্ন সমিতি তৈরি করেন, জেলা ভিত্তিক হোক অথবা সংস্কৃতি ভিত্তিক হোক, ওনারা বিভিন্ন সমিতি করে এই দেশের কালচার সম্পর্কে ওনারা সময় কাটান আর কি। এবং তাদের ছেলেমেয়েদেরকে ওনারা শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। টায়ার্ড হয়েছি বলে আমার একটু সুবিধা হয়েছে আসা। এর আগে চাকরিতে ব্যস্ত ছিলাম, সংসারের খরচ চালানোর জন্য আমাকে সবসময় ব্যস্ত থাকতে হতো আমার কাজে। এখন যেহেতু ফুললি রিটায়ার্ড, তো আমার পক্ষে এখন দেশে আসা প্রায় প্রতি বছরই হচ্ছে, এবং সেই জন্য আমি খুব ভালো ফিল করি দেশের মানুষের কাছে এসে আর কি। আমি তাদেরকে বলবো যে যে দেশে যাবেন আপনারা, সেই দেশ সম্পর্কে আগের থেকে যদি আপনারা একটু কিছু পড়ালেখা করেন, জানেন সেই দেশের সংস্কৃতি এবং নিয়ম কানুন সম্পর্কে, তাহলে আপনাদের ওই দেশে অ্যাডজাস্ট করতে এবং বসবাস করতে অনেক সুবিধা হবে আর কি। একেবারে সম্পূর্ণ অজানাভাবে যদি আপনারা যান, সেখানে হয়তো অনেক ধরনের চ্যালেঞ্জ আপনাকে প্রথমে সম্মুখীন হতে হবে, যা বেশ কষ্টদায়ক। তাদের হয়তো স্কিল, ওখানকার অ্যাডাপ্টেবিলিটি আরেকটু বাড়ানো দরকার। অনেকে হয়তো ভাষাগত সমস্যায় ভুগেন, তো সেই সমস্ত কাটিয়ে উঠতে পারেন অনেকে নিজে চেষ্টা করলে। কানাডাতে অনেক সুযোগ সুবিধা আছে এবং চেষ্টা করলে মানুষ ওখানে দাঁড়াতে পারবে। হয়তো প্রাথমিকভাবে অনেক চ্যালেঞ্জ সম্মুখীন হতে পারে, কিন্তু একটা সময় আসবে, ওদের সিস্টেমটাই এমন, যে কোনো মানুষ যদি ওখানে অধ্যবসায়ের মাধ্যমে, নিজের পরিশ্রমের মাধ্যমে দিন দিন কাজ করে, তাহলে একটা সময় আসবে যে সব কিছু স্বপ্ন মানুষের মোটামুটি